সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই বেগম খালেদা জিয়া আগামী কিছুদিনের মধ্যেই তিনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তিনি যাওয়ার আগে এটা মোটামুটি একজন সাবেক এই সেনাপ্রধানের স্ত্রী বা সাবেক এই সরকার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেছেন। নানানভাবে এটাকে ব্যাখ্যা করছেন। তবে মোটা দাগে সবচেয়ে বড় আলোচনা যেটা উঠে এসেছে যে খালেদা জিয়া একজন অসুস্থ মানুষ, তিনি বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। শেষ মুহূর্তে যাওয়ার আগ মুহূর্তে বা যাওয়ার আগে দেখা করার জন্য এবং তার সুস্বাস্থ্য কামনা করার জন্যই সেনাপ্রধান গেছেন। এটা মোটামুটি এরকম করেই বলা হচ্ছে। তবে এখানে একটা ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি রেখেছেন এই সাক্ষাতে কবি, প্রাবন্ধিক এবং রাজনৈতিক বিশ্লেষক ফরাদ মাজার। আমরা জানি এই মানুষটি বলা হচ্ছিল যখন এই গণ অভ্যুত্থান শেখ হাসিনার পতনের যে অভ্যুত্থান হলো, পতনের মধ্য দিয়ে এরপর তাকে এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পেছনের শক্তি হিসাবে অনেকেই দেখছেন এবং তিনি এদের আদর্শিক গুরু হিসাবে অনেকজন বলা বলি করছেন। তো তিনি আসলে কি বলছেন? তিনি বলছেন তিনি তার একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি নানান কথা লিখেছেন, যার মধ্যে তিনি স্পষ্টত দুইবার উল্লেখ করেছেন যে এটা নিছকই একটা সাক্ষাৎ, যেখানে আসলে আগামী দেশের একটি ঐক্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বেগম জিয়া অসুস্থ এবং এই অসুস্থ মানুষটিকে দেখা এই কোনোভাবেই অসুবিধার কিছু না, এরকম করে তিনি দুইবার উল্লেখ করেছেন। কিন্তু তিনি তিনটি মেরুকরণে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে দেশে এখন তিনটি শক্তি রয়েছে এবং তিনটি মেরুকরণ হয়েছে, এগুলোর মধ্যে আগামীতে যে কোনো ঐক্য, যে কোনো বিরোধ আগামীতে আগামী আমাদের এই বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা সতর্ক দৃষ্টি রাখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি আসলে তার কথা থেকে একটু পড়ি। তিনি বললেন যে এই সাক্ষাৎকার খুবই সময় উপযোগী হয়েছে, সেটা ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য রাখার পরিবেশ তৈরি করার আন্তরিক প্রয়াস। এটা বলেই তিনি বললেন যে সাক্ষাৎকারটি খুবই সময় উপযোগী হয়েছে। এরপর তিনি বলছেন বাংলাদেশের নতুন রাজনৈতিক মেরুকরণের ফল কি দাঁড়াবে সেটা নির্ভর করবে মোটা দাগে রাজনৈতিক তিন ত্রিভুজ পক্ষের মধ্যে সমঝোতা কিংবা বিরোধের মাত্রার ধারা। এই তিন পক্ষ কারা? এই তিন পক্ষের মধ্যে তিনি একটিকে বলছেন যারা গণ অভ্যুত্থান করেছেন, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট নতুন একটি শক্তি, যারা ভবিষ্যতে অদূর ভবিষ্যতে রাজনৈতিক শক্তিতে রূপ লাভ করতে পারে। তো সেটি কারা? সেটা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, নাগরিক কমিটি বলেন, এর মধ্য দিয়ে যে একটি নতুন শক্তি গড়ে উঠেছে, যেটা তরুণদের, যেটা শিক্ষার্থীদের, এটা মিলে ভবিষ্যতে যে রাজনৈতিক শক্তিটি আসবে বা এখন যে শক্তিটি বিরাজ করছে তাদের মধ্যে এই বা যে ঐক্যের মধ্য দিয়ে একটা শক্তি তৈরি হয়েছে, এটাকে একটি মেরু তিনি বলছেন। এবং তাদের একটি ঘোষণাপত্র থাকবে, তারা কিভাবে রাজনীতি করবে, এই ঘোষণার মধ্য দিয়ে কতটুকু আকৃষ্ট করতে পারে সেটার একটা বিষয় রয়েছে, তিনি সেটা বলছেন। দ্বিতীয় শক্তিটিকে তিনি বলছেন বিএনপি এবং বিএনপি জোটকে। এবং এখানে মূল ফ্যাক্টর হিসাবে এই পুরা জোটটির প্রধান লোক হিসাবে তিনি দেখতে যাচ্ছেন খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়া রাজনীতি করুক কিংবা না করুক, যেটাই করুক, তিনি কিন্তু একটা ওইরকম একটা ফিগার, যিনি এখানে একটা প্রভাব রাখতে পারেন আর কি। তো এবং তিনি থাকলে অনেক জটিল সমস্যার সমাধানও হইতে পারে, তিনি এরকম এরকম বলেন। তৃতীয় পক্ষটি কে? তিনি তৃতীয় পক্ষটি বলছেন সেনাবাহিনীকে। সেনাবাহিনীর অংশটা একটু পড়ি। সেনাবাহিনী প্রাতিষ্ঠানিক শক্তি এবং রাষ্ট্র সুরক্ষার প্রচলিত আদর্শ এবং ভূমিকা জাতীয় রাজনীতিতে সদা সর্বদা প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে ছায়া ফেলে। সেনাবাহিনীর যে কোনো ভূমিকা এই রাষ্ট্রে, সেটা প্রকাশ্যে হোক প্রকাশ্যে হোক, সেটা রাষ্ট্রের উপর একটা প্রভাব বা ছায়া ফেলে। 3 আগস্টের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আগামীতে তারা যেন এই গুরু দায়িত্ব পালন করে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ 3 আগস্টের পর সেনাবাহিনী এখন পর্যন্ত যে দায়িত্বটি যেভাবে পালন করছে এবং বাংলাদেশের প্রতি বাংলাদেশের যে দায়িত্বটি এখন তারা পালন করছে, সেটি যেন আগামীতে একইভাবে পালন করে
সেই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ তিনি কি বলতে চাচ্ছেন যে সেনাবাহিনী এর বাইরেও অন্য কোনো কর্মকাণ্ড চালাতে পারে বা অন্যভাবে দায়িত্ব পালন করতে পারে? তার আগের একটি স্ট্যাটাসেই হচ্ছে তিনি এক ধরনের আম এই সরকারকে হচ্ছে সেনা সমর্থিত অ উপদেষ্টা সরকার বললেন। একই সঙ্গে এই যখন হচ্ছে শেখ হাসিনাকে বিদেশে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো, তো আমরা সবাই জানি বিদেশে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থাটা কে করে দিয়েছে? সেনাবাহিনী করে দিয়েছে। সেটাকে তিনি হচ্ছে অভ্যুত্থানের একটু হলেও হচ্ছে এই অভ্যুত্থানের যে পূর্ণতা লাভ করার কথা ছিল সেটা হয়নি। একই সঙ্গে তিনি ঘোষণাপত্র নিয়ে কথা বলেছেন, নানান কিছু নিয়ে। তো এই সবকিছুর মধ্য দিয়ে তিনি হচ্ছে একটা ত্রিভুজ এঁকেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে একটা ত্রিভুজ এঁকেছেন। এই ত্রিভুজের একটা মেরু হচ্ছে ছাত্রদের শক্তি, একটা মেরু মানে অভ্যুত্থানকারীদের শক্তি, আরেকটা মেরু হচ্ছে বিএনপি, আরেকটা মেরু হচ্ছে সেনাবাহিনী। তো এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা মেরু একটা আরেকটার সঙ্গে সাক্ষাৎ করেছে। তিনি কি এটাই ইঙ্গিত দিতে চাচ্ছেন যে হচ্ছে সেনাবাহিনী বেগম জিয়ার সঙ্গে যে সাক্ষাৎটি করেছেন এটাকে দুই মেরুকে একসঙ্গে এক এক করে ফেলছে? একই সঙ্গে সেনাবাহিনী আহ, ভবিষ্যৎ কর্মকাণ্ডের বা হচ্ছে ভবিষ্যতে তারা যেন একইভাবে দায়িত্ব পালন করে সে বিষয়ে তিনি সতর্ক থাকার কথা যখন বললেন, তখন কি আসলে তিনি চাচ্ছেন যে হচ্ছে এই বাকি দুই মেরুকে নিয়ে সেনাবাহিনী একটি মেরু, বিএনপি এবং ছাত্রদের বা অভ্যুত্থানকারীদের শক্তিকে মিলে হচ্ছে তিনি কি একসঙ্গে মানে একইভাবে বসার, একইভাবে কথা বলার জন্য কি তিনি এক ধরনের একটি ইঙ্গিত দিচ্ছেন কিনা সেটাও কিন্তু একটা বোঝার বিষয় এখানে রয়েছে। অর্থাৎ তিনি এই আমার কাছে কেন জানি মনে হচ্ছে সেনাবাহিনী বিএনপির সঙ্গে যে দেখা করেছে বা হচ্ছে বেগম জিয়ার সঙ্গে দেখা করেছেন এটা একটা সম্প্রীতি বললেও ছাত্রদের সঙ্গে হচ্ছে ওইভাবে বসেনি, কথা বলেনি বা হচ্ছে এই এই দুই পক্ষ, কারণ আপনি যখন তিন পক্ষ বলছেন, যখন দুই পক্ষ একসঙ্গে বসছে তখন আরেকটি পক্ষ যখন বসেনি তখন কিন্তু আরেক ধরনের একটা রাজনৈতিক মেরুকরণ হচ্ছে কিনা সেটা নিয়ে তিনি হয়তো এক ধরনের একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন, যেখানে হচ্ছে সেনাবাহিনীর কাছ থেকে অভ্যুত্থানকারীরা এক ধরনের একটা উপেক্ষিত হচ্ছে কিনা সেরকমও একটা বার্তা দিচ্ছেন তিনি। এখানে জামাত ইসলামের কথা বলেছেন, তবে সেটা এই ত্রিভুজ রাজনীতির বা হচ্ছে এই এই বাংলাদেশে বর্তমান যে তিনটি মেরু হয়েছে এই তিনটি মেরুর বাহিরে তিনি রেখেছেন। কিন্তু এখানে তিনি হচ্ছে ছাত্রদেরকে একটা বড় শক্তি, বিএনপিকে বড় শক্তি এবং হচ্ছে সেনাবাহিনীকে একটা বড় শক্তি ধরেছেন। সেই জায়গা থেকে তিনি এই দুইটার পক্ষর একসঙ্গে বসা বা হচ্ছে এই দুইটা পক্ষের হচ্ছে মিলে যাওয়ার একটা আশঙ্কা করছেন কিনা সেটা কিছুটা হইলেও এই স্ট্যাটাসের মধ্য দিয়ে আঁচ পাওয়া যাচ্ছে। এবং তিনি একই সঙ্গে সেনাবাহিনীর একই কর্মকাণ্ড বজায় রাখার জন্য আগামীতে সবাইকে সতর্ক থাকার জন্য যেহেতু বলছেন, তিনি কি সেনাবাহিনীকে নিয়ে কোনো না কোনো কিছু আশঙ্কা করছেন? যদি আমি তার আগের স্ট্যাটাসটিকে মিলাই, যেখানে তিনি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন, যে একই সঙ্গে হচ্ছে এই নতুন স্ট্যাটাসে তিনি হচ্ছে সেনাবাহিনীকে বিএনপির সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টাকে একটা আলাদা মেরুকরণ দেওয়ার চেষ্টা করেছেন। তো সেখান থেকেই বলবো যে তিনি আসলে একটু হয়তোবা হয়তোবা হচ্ছে একটা মানে ঐক্যের কথা বললেও হচ্ছে কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন বা হচ্ছে এই দুই পক্ষের একসঙ্গে বসা আরেক পক্ষ একটু উপেক্ষিত হচ্ছে বলে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।